নমস্কার বন্ধুরা, আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদের স্বাগত। আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি চললাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এক রাত 2 দিনের মধ্যে কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, কোথায় পদ্ম পাতায় খাবেন, কোথায় টোটো ভাড়া পাবেন, কিভাবে ঘুরলে আপনাদের সুবিধা হবে, এই সব ইনফরমেশনগুলো আমি আপনাদের দেব। শান্তিনিকেতন মানে রবীন্দ্রনাথের শহর, রবীন্দ্রনাথের গ্রামকে বোঝায়। শান্তিনিকেতন মানে বসন্ত উৎসব, শান্তিনিকেতন মানে পৌষ মেলা। তাই এই বছর শীত পড়তে না পড়তেই আমরা আমাদের জন্য কিন্তু নিয়ে চলে এসেছি পুরো গাইড। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কিভাবে শান্তিনিকেতনের কোথায় থাকবে, কোথায় খাবে, কোথায় পদ্ম পাতায় কাঁসার থালায় খাবার পাওয়া যায়, কত টাকা টোটো ভাড়া, কিভাবে ঘুরলে তোমাদের সুবিধা হবে, কোথায় কোথায় ঘুরবে, এই সমস্ত ইনফরমেশনগুলো আমি দেব। বীরভূম জেলার বোলপুরে শান্তিনিকেতন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে তার পুত্র অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে এই শান্তিনিকেতন আজ একটা হেরিটেজের তকমা পায়। এই শান্তিনিকেতনে প্রচুর দর্শনীয় স্থান আছে, প্রচুর ঘোরার জায়গা আছে, প্রচুর একটা সতীপীঠও আছে। তো এই শান্তিনিকেতনের জন্যই আমরা আজকে রওনা দেব তার উদ্দেশ্যে। তো আমরা সকালবেলায় রেডি হয়ে গেছি। আমরা হাওড়া থেকে ট্রেন ধরবো শান্তিনিকেতন এক্সপ্রেসে। তো আমরা বেরিয়ে পড়লাম, আমার মেয়েও রেডি এখানে গাড়ির অপেক্ষায়। তো আমরা উবের বুক করেছিলাম, উবেরটাও সকালবেলা এসে হাজির হয়ে গেছে। আমরা আধ ঘন্টার মধ্যে হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। এবার হাওড়া স্টেশনে পৌঁছেই একটু পরেই দেখলাম আমাদের ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে শান্তিনিকেতন এক্সপ্রেস। দুদিনের ট্যুরে যাওয়ার প্ল্যান, বেশি কিছু আগে থেকে বুকও করিনি, না হোটেল ঠিক করেছি না ট্রেন, শুধু ট্রেনের টিকিটটা কেটেছি। এটা হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেসে, এটা হচ্ছে চেয়ার কার। তো এইটাতে 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে পৌঁছে দেবে আপনাকে শান্তিনিকেতন বোলপুর। তো ট্রেনের যাত্রা ভালোই হলো, ট্রেনটা খুব একটা খারাপ নয়, রোজের 2 ঘন্টা যাতায়াতের জন্য কমফোর্টেবল, আর খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন। বাউল গান শুনতে শুনতে, বাঁশি শুনতে শুনতে কখন যে 2 ঘন্টা পেরিয়ে গেছে সেটা টেরও পাইনি। তো এইভাবেই দেখতে দেখতে শান্তিনিকেতন বোলপুরে আমরা পৌঁছে গেলাম। এবার ওখান থেকে টোটো নেওয়ার পালা। হাজার একটা মানে লাখ লাখ টোটো আছে শান্তিনিকেতনে। নামলেই আপনাকে ছেঁকে ধরবে টোটোওয়ালা। একটু দরদাম করে নিতে হবে, যেহেতু আমাদের হোটেল খোঁজা কোনো রকম ব্যবস্থা ছিল না। তো আমরা ভাবলাম যে আমরা টোটোওয়ালাকেই বললাম যে আমরা হোটেল আমাদেরকে নিয়ে চলুন, সেই মতো আমরা ভাড়া দেব। তো আমাদের 100 টাকা নিয়েছিল, 100 টাকায় আমাদের 4-5টা হোটেল দেখিয়েছিল। আমরা তার মধ্যে ভুবনডাঙ্গাতে একটা হোটেল ঠিক করে নিলাম। তো এই রকম স্টেশন ট্রেন থেকে নেবেই দেখুন, এটা ওখানেই সমস্ত কিছু লেখা আছে, কোন দিকে যেতে হবে, কোন দিকে বাইরে বেরোনোর রাস্তা, চলমান সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে উঠেই বাইরে বেরোনোর রাস্তা, সমস্ত কিছু লেখা আছে। কেউ যদি কোনো দিন নাও আসে তাহলেও সে শান্তিনিকেতন চলে আসতে পারবে। ট্রেন থেকে নেমেই সমস্ত দেওয়া রয়েছে, সেই মতোই আমরা চলে গেলাম। ট্রেন থেকে স্টেশন থেকে বেরিয়ে হাজার একটা টোটো, মানে লাখ লাখ টোটো আপনার জন্য অপেক্ষা করছে। তার মধ্য থেকেই একজনকে আমরা ঠিক করে নিলাম, করে এবার চললাম হোটেল খোঁজার পালা। আমরা একটা 12টা 10-15-র মধ্যে নেমে পড়েছি। এবার আমাদেরকে 4-5টা হোটেল দেখালো, পছন্দসই মতো, বাজেট ফ্রেন্ডলি হবে সেই রকম আমরা কথাবার্তা বলেই টোটোওয়ালার সঙ্গে কথা বললাম। এই টোটো নাম্বার আপনি আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চলে এলাম রাজমন্দির। এটা আমাদের জন্য একদম ঠিকঠাক, সব কিছু রুম টুম ঠিকঠাক। এই যে রিসেপশনে দাদারা বসে আছেন, তাদের থেকে আমরা কথাবার্তা বলে আমাদের 2nd ফ্লোরে 22 নম্বর রুমটি আমাদের দেওয়া হয়েছিল, ডবল বেডের রুম। এই যে হোটেলের এন্ট্রান্স, এখান দিয়ে আমরা উঠে যাচ্ছি। আমাদের 2nd ফ্লোরে আমাদেরকে দিয়েছে। এখানকার রুমগুলো প্রতিটাই একই রকম, সাদা বিছানা, বেডশিট রোজ চেঞ্জ করে দেয়, সুইপার এসে রোজ ঘর মুছে দিয়ে যাবে, আর আপনি বাইরে থেকে খাবার নিয়ে এসেও হোটেলের মধ্যে খেতে পারবেন, যেটা আমাদের খুব সুবিধা হয়েছে। কেন, আমার ছোট বাচ্চা, বাইরে সবসময় ঠান্ডায় খেতে যেতে পারবো না, তাই কি করলাম, আমরা হোটেলে খাবার নিয়ে এসে খেতাম, যেটা অনেক হোটেলে খাবার
অ্যালাউ করে না। এটা কিন্তু এই হোটেলের একটা সুবিধা। আমরা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে আমাদের রুমে। রুমটা গোছানো পরিপাটি করেই, পরিষ্কার পরিচ্ছন্ন। রোজ বেডশিট ওরা চেঞ্জ করে দিয়ে যাচ্ছে, রোজ ঘর পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। খুবই ভালো লাগলো এটা শুনে। আর সবথেকে ভালো লাগলো এখানে রুমে আপনি খাবার নিয়ে আসতে পারবেন। দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন, টাওয়াল দিয়ে গেছেন, বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন, বড় মতো রুম, কোনো অসুবিধাই আমাদের হয়নি। রুমের ভাড়াও রিজনেবল, যেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন। আর রাস্তার উপরে, একদম ভুবনডাঙ্গা রাস্তার উপরে, এখানে এপাশ ওপাশ চারিদিকে প্রচুর হোটেল আছে, প্রচুর বাঙালি খাবারের দোকান আছে, চায়ের দোকান আছে। এখানে এত ভালো ব্যবস্থা, পাশেই বাস স্ট্যান্ড। আর রাস্তায় বেরোলেই, হোটেল থেকে বেরিয়ে রাস্তায় বেরোলেই আপনি হাজার হাজার টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। আপনি যেখানেই যেতে চাইবেন এই টোটো দাদাদের সঙ্গে দরদাম করে আপনাকে চলে যেতে হবে। পাশেই বাস স্ট্যান্ড আছে। আর সবথেকে বড় কথা, এখানে যে ভুবনডাঙ্গায় আমরা যেখানে আছি হোটেলের পাশে একটা ডক্টরের চেম্বার আছে, ওষুধের দোকান আছে, যেটা আমাদের পক্ষে খুবই ভালো। ছোট বাচ্চা আছে, যদি কোনো অসুবিধা হয় পাশেই একটা শিশু চিকিৎসক আছে। আর ওষুধের দোকান আছে, দুধ থেকে ওষুধ থেকে সমস্ত কিছু আমি এখানে পেয়ে যাব। এখানে প্রচুর পাশাপাশি হোটেল আছে, গ্রিন চিলি আছে, সেন্ট্রাল প্লাজা আছে, রাঙামাটি আছে, তারপর শান্তিনিকেতন হোটেল আছে, বোলপুর লজ আছে, পাশাপাশি হাজার একটা হোটেল, রেস্তোরাঁ, রিসর্ট সমস্ত কিছু আছে। আর সবথেকে বড়, হোটেল থেকেই আপনি দেখতে পাবেন বাঙালি দুটো খাবারের দোকান আছে, যেখানে সকাল বিকেল রাত্রি সব সময় আপনি ভালো কম তেল মশলা সহ খাবার খেতে পারবেন, যেটা আমাদের খুবই উপকার। কেন বাইরে গিয়ে একটু বেশি রিচ খাবার খেলে কি হয়, শরীরের একটু সমস্যা হতে পারে। তো ওই সকালবেলায় বেরিয়ে আমি টোটোওয়ালা ঠিক করে নিলাম, 1 দিন 2 রাত্রির জন্য আমরা এখানে থাকবো। আর এখান থেকেই টোটো করে আমরা সমস্ত দর্শনীয় স্থান যেগুলো দেখার আছে সেগুলো ঘুরবো। তো ওখান থেকেই আমরা টোটো ঠিক করে নিলাম পাশেই, কথাবার্তা বলে, বা আপনি হোটেলের দাদার সঙ্গে রিসেপশানেও কথা বলে নিতে পারেন, ওদের সঙ্গেও টোটো দাদাদের যোগাযোগ আছে, ওরাও আপনাকে টোটো ঠিকঠাক দেখিয়ে দেবে। তো টোটো দাদাদের নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওখান থেকেই টোটো ঠিক করলাম, করে আমরা চলে যাব, সকালবেলা টিফিন করে বেরিয়ে যাব। আমাদের প্রথম দিনে যাব সোনাঝুরি হাট, যেহেতু শনিবার সোনাঝুরি হাটটা দেখার খুবই ইচ্ছা আছে। তো সোনাঝুরি হাটটা আমরা সকালবেলা টিফিন করব। এখানেই দেখছি পাশেই চায়ের দোকানে গরম গরম লুচি আর ছোলার ডাল তৈরি হচ্ছে। তো খেয়ে দেই, চললাম সোনাঝুরি হাট। তো সোনাঝুরি হাট যাওয়ার আগে ওখানে আমরা কি করলাম, কোপাই নদীটা একটু দেখে নিলাম, যেখানে শান্তিনিকেতন, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই কোপাই নদীর তীরেই তিনি বসে বসে এই কবিতাটি লিখেছিলেন। আর এই সোনাঝুরি হাট কোপাই নদী যাওয়ার পথেই পড়বে সেই বটগাছটা, যেটা 3 থাকের বটগাছ বলে। এই বটগাছটার নিচেই, বটগাছটা কিন্তু আপনি ছোটোবেলায় যে সহজপাঠ বই, অঙ্কের বই যে রয়েছে, সেই অঙ্কের বই সহজপাঠ বইতে কিন্তু এই বটগাছটার ছবিটাই দেখতে পাওয়া যায়। এই বটগাছটা হচ্ছে সেই বটগাছটা। এবার এখান থেকে আমরা চললাম সোজা কোপাই নদীর তীরে। কোপাই নদী যেতে যেতে দুপাশারই প্রচুর গুড়ের তৈরি হচ্ছে। সেখান থেকেই একটু খেজুর রস খেলাম সকাল সকাল। আমার হাজব্যান্ড, আমার মেয়েও কিন্তু খেয়ে ওখান থেকে চললাম কোপাই নদীর তীরে। কোপাই নদীটা আর সেই রকম কোনো রকম নদী নেই, একদম চারিদিকটা পুরো একদম বন জঙ্গল হয়ে আছে, ধারে ধারে চাষিরা চাষ করেছে, আর নদীর সেই জলও নেই আর নদীর সেই স্রোতও নেই। তো এইখানেই আমরা কি করব, গুড় খেলাম, সকালে খেজুরের রস একদম টাটকা, দেখুন
খুব সুন্দর খেতে, খেজুরের রস খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। আর ওরা কি করছিল, এরকম পাটালি তৈরি করছিল, মানে সেই গোল গোল যে বাটির মধ্যে তৈরি হয় সেই রকম। তো সেই সব খাওয়া দাওয়া করে আমরা চললাম কোপাই নদীর তীরে। কোপাই নদীর তীরে খুবই ভালো হলো, মজা হলো, ওখানে ঘুরলাম। ওখানে পাশে ধান খেতে আলু চাষ করেছে মাঝিরা, তাই কৃষকরা, আর করেছে সর্ষে ফুল, সর্ষে চাষ করেছে। আর ওখানেও ছোটোখাটো একটু বাজার বসে, আপনি যদি কোথাও মিস করে গিয়ে থাকেন। বাউল গান তো এখানকার মধ্যে সেরা, বাউল গান তো থাকবেই। আর রয়েছে এখানকার বাজার, এখানে আপনি ছোটোখাটো জিনিসপত্র কিনে নিতে পারেন। আর রয়েছে সোনাঝুরির হাট, সোনাঝুরির হাট মানেই কেনাকাটা, ব্যাগ, জামা, জুতো, এই জামা, শাড়ি, হ্যাঁ, ওখানকার বাউলদের পোশাক। আর রয়েছে রাবড়ি আর দই। এই রাবড়ির দই যদি সোনাঝুরি হাটে না খান খুব মিস করে যাবেন। এখানকার রাবড়ি এত সুন্দর খেতে, আর এখানকার দই মুখে লেগে থাকবে। সোনাঝুরি হাটে যদি গিয়ে থাকেন, দই আর রাবড়ি অবশ্যই খাবেন। এই সব দাদারা যারা সাইকেল নিয়ে ঘুরে বেড়ায় তাদের থেকে, ওদের নিজস্ব গরু আছে, সেই গরুর দুধ থেকে তৈরি হয় এই রকম রাবড়ি আর দই। অল্প দামের মধ্যে এই রকম রাবড়ি দই আপনারা খেতে পারেন, খুব সুন্দর খেতে হয়। এই সব ঘোরাঘুরি করে সারা দিন খুব ক্লান্ত হয়ে পড়েছি। দুপুরবেলা 1টা-1.5টা বাজে, আমাদের খাওয়ার খুবই দরকার, তাই চলে গেলাম ওখানে শকুন্তলা রিসর্ট আছে, সেই শকুন্তলা রিসর্টে আমরা খাবার খেতে চলে গেলাম। এত সুন্দর, পকেট ফ্রেন্ডলি, দেখুন খাবারের দামগুলো খুবই সামান্য, মানে 170 টাকায় ভেজ থালি, তাতে কত কিছু দিয়েছে। এই রকম খাওয়া একজনের পক্ষে সম্ভব নয়। এই শকুন্তলা রিসর্ট একদম শান্তিনিকেতন যে সোনাঝুরির হাট আছে, হাটের মধ্যেই। এখানে রেস্তোরাঁটায় যত খুশি আপনি খেতে পারেন, আর মাটন, চিকেন, ডিম, যা খুশি আপনি খাবার খেতে পারেন। আর পাশেই এই রকম সব রয়েছে। আর সবথেকে ভালো এই শকুন্তলা রিসর্টের খাবার দাবারের মধ্যে যেটা দেখলাম, এটা হচ্ছে মাটির থালাতে দিয়েছে আর পদ্ম পাতার উপরে। এত সুন্দর একটা গন্ধ ছাড়ছে পদ্ম পাতার উপর খাওয়া, সুন্দর গন্ধ, আর একটা ঘিয়ের দারুণ গন্ধ। প্রথমেই ভাতের উপর যে ঘি দিচ্ছে তাতেই গন্ধে মোমো করছে। শুক্তো, ডাল, পায়েস, চাটনি, পাঁপড় ভাজা, আলু পোস্ত, ডাল, সঙ্গে মাছ, ডিম, আপনি যেটাই নিতে চাইবেন। তো এই সব গেল তো খাওয়ার পর্ব। এত সুন্দর খেতে লাগে, এত সুন্দর খাবার দাবার, শরীর খারাপও করেনি কিচ্ছু না। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে ওখান থেকে আমরা চলে গেলাম, সেই দিনটা ঘুরে আমরা চলে এলাম বাড়ি, হোটেলে সেই দিনটা রেস্ট করে পাশের বৌদির থেকে খাবার অর্ডার করলাম হোটেলে, বাড়িতে রুমে। সেই খাবার দাবার খেয়ে আমরা রেস্ট করলাম, সেই দিনটার মতো হয়ে গেল। শান্তিনিকেতন এত সুন্দর জায়গা, এত শান্তশিষ্ট জায়গা, মানে কোলাহল থেকে বাঁচতে আপনি শান্তিনিকেতনে দুদিন কাটিয়ে আসতে পারেন। মন এত শান্ত হয়ে যাবে, এত সুন্দর লাগবে আপনার এই শান্তিনিকেতন। মনে হবে দুদিন ছুটি পেলেই হয়তো চলে যাই শান্তিনিকেতন। রবীন্দ্রনাথের গ্রাম, রবীন্দ্রনাথের শহর, যেখানেই দেখবেন সেখানেই রবীন্দ্রনাথ। আপনি কথা বলতে বলতে আপনার গা শিহরে উঠবে, এত সুন্দর জায়গা, এত শান্ত নিরিবিলি পরিবেশ যে আপনাকে বলে বোঝাতে পারবো না। আবার ইচ্ছা আছে শান্তিনিকেতনে যাওয়ার, এই রকম পদ্ম পাতায় খাওয়ার, এই রকম ঘুরে বেড়ানোর, বারবার যেতে চায় মন এই শান্তিনিকেতনের এই চারিদিকে। সব যতটা পেরেছি সবটা ঘোরার চেষ্টা করেছি। সোনাঝুরি হাট দুটো, একটা পুরানো হাট, আর পুরানো হাটে এত ভিড় হয়, এত বসার জায়গা একদম নেই। সামনে একটা নতুন হাটও হয়েছে, সেই নতুন হাটে আমার আর যাওয়া হয়নি। একই জিনিসপত্র, একই কিন্তু প্রচুর দোকান, প্রচুর স্টল, প্রচুর খাবারের জিনিস, প্রচুর শাড়ির স্টল। আমি আরও পাটে আপনাদেরকে ভিডিও আমি দেখাবো। এত সুন্দর জিনিসপত্র, এত সস্তায় জিনিসপত্র পাওয়া যায় যে আপনি বলে বোঝাতে পারবো না। তো এই হয়ে গেল আমাদের প্রথম দিন, খুবই ভালো কাটলো প্রথম দিনটা, রাত্রে ঘুমও ভালো হলো।
এইভাবেই প্রথম দিনটা আমাদের শান্তিনিকেতনে কেটে গেল। এত সুন্দর শান্তিনিকেতন যে বোঝাই যায় না। খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাই আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। হ্যাঁ, আর একটা কথা তো আপনাদের বলাই হয়নি, শান্তিনিকেতনে সোনাঝুরির হাট মানে বাউলদের সঙ্গে গান, তার সঙ্গে নাচা। এই যে সাঁওতালিদের সঙ্গে নাচা এত সুন্দর লাগে, তারা মনে হয় নিজেদের মতো, সাথে ধরে টেনে নিয়ে নাচা, তাদের সঙ্গে তাল মিলিয়ে গান করা, আদিবাসীদের গান, তাদের কথা, তাদের সঙ্গে নাচা, এটা একটা অনবদ্য মানে দারুণ একটা মনের মধ্যে একটা ইচ্ছা, সুপ্ত ইচ্ছা থাকে, সেইটা আপনি করতে পারবেন। মন খুলে এখানে এনজয় করতে পারবেন, মন খুলে আপনি ঘুরতে পারবেন। মনে হয় যেন আপনার বারে বারে এদের সঙ্গেই আসি। একবার যদি ডাকতে চায়, আবারও এইখানে আপনার মনটা ডাকবে। এত সুন্দর এই শান্তিনিকেতন। এইভাবেই কেটে গেল আমাদের প্রথম দিন। দ্বিতীয় দিন আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে টোটো দাদাকে বললাম যে টোটো দাদার সঙ্গে এসেছিলাম, প্রথম দিন গিয়েছিলাম, সেই টোটো দাদাই সকালবেলা হাজির। তার সঙ্গেই আমরা চললাম ডিয়ার পার্ক, যেটাকে এখানে বল্লভপুরের অভয়ারণ্য বলে। বীরভূমে 1957 সালে এই রিজার্ভ ফরেস্ট হিসাবে ঘোষিত হয়। এই অভয়ারণ্যে আকাশমণি গাছ, শিশু গাছ, কাজু বাদাম গাছ, শালবন প্রচুর রোপণ করা হয়। এত বিশাল এলাকা, প্রায় এখানে 40 হেক্টর জমি আছে, এই হরিণ ক্ষেত্র আছে। এত বিশাল এলাকা, এখানে ঘুরে আপনার পা ব্যথা করে যাবে। আর প্রচুর গাছ আছে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে আপনি দেখতে পারবেন এখানে 3টে বড় বড় জলাশয় আছে। এই যে হরিণ, এখানে হরিণ ক্ষেত্র, এই হরিণ এখানে কম ছিল আগে। পরবর্তীকালে এখানে চিতল হরিণ ছাড়া হয়। চিতল হরিণ এখানে প্রচুর সংখ্যা বেড়ে যায় এবং প্রচুর বংশবৃদ্ধি হয়। তাই এখান থেকে, এই বল্লভপুর অভয়ারণ্য থেকে বক্সা জঙ্গলে যে অতিরিক্ত হিরণ ছিল, সেই হিরণগুলোকে স্থানান্তরিত করে দেওয়া হয়। এখানে এখনও পর্যন্ত নেকড়ে, শেয়াল, জংলি বিড়াল, হনুমান, তারপরে ভারতীয় সাজারু এখানে বর্তমান। আর আমরা যেহেতু সকালবেলা গিয়েছিলাম, সকালবেলায় হরিণদের খাবার দিয়েছে, তো যার ফলে যত ওখানকার হরিণগুলো ছিল সবাই খাবার খেতে চলে এসেছে। এতে কিন্তু খুব ভালো আমরা হরিণগুলোকে দেখতেও পেয়েছি আর মজাও হয়েছে। হরিণগুলো যাচ্ছেও না। আর এখানে টিকিট 100 টাকার মূল্যের টিকিট। সেই 16 সেপ্টেম্বর থেকে 2023 করোনার পর থেকে এই ডিয়ার পার্কে 100 টাকা টিকিট হয়ে গিয়েছে। আর আগে কিন্তু এর থেকে অনেক কম ছিল, কিন্তু 100 টাকা হলেও কিন্তু আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। চারিদিকে সবুজে সবুজ, চারিদিকটা শান্ত নিরিবিলি আর খুব সুন্দর। মানে এত এখানে যে জলাশয়গুলো আছে, শীতকালে এখানে দূর দূরান্ত থেকে পরিযায়ী পাখিদের আগমন ঘটে, যেটা আপনি এখানে দেখতে পাবেন। এরপর এটা দেখে আমরা চলে এলাম সৃজনী শিল্পগ্রামে। সৃজনী শিল্পগ্রাম এখানকার হচ্ছে যে লোকায়িত জীবনের সঙ্গে জড়িয়ে থাকা যে লোকশিক্ষার অন্যতম মাধ্যম যে পুতুল নাচ, সেই পুতুল নাচ, গ্রাম্য জীবনের আরশি হিসাবে এই পুতুল নাচ ব্যবহার করা হয়। এখানে অশোক বাটিকা, ভাদু, ঢেকিতে চাল কোটা, চরকা প্রভৃতি এখানে আছে। ভাদ্র মাসে যে চাষিদের যে ধান রোপণ করা হয়, কৃষি নির্ভর মানুষ কিছুটা সময় পায়, তখনই তারা কি করে, বিভিন্ন এইসব ঘটনায় ভাদু গানের মাধ্যমে, তাদের যে ঘটনা, সেই ভাদু গানের মাধ্যমে তারা এখানে প্রচার করে গণমাধ্যম। আর এই ভাঙের পুতুল যেগুলো আছে, সেগুলো হচ্ছে এর পোশাক পরিবর্তন করা যায়, আর এর হাতে গর্ত থাকে, যার ফলে আপনি মুখোশটা আর পোশাকটা বদলে ফেললেই অন্য একটা চরিত্রে রূপায়ণ করা যেতে পারে। এই শিল্পগ্রাম দারুণ লাগলো। শিল্পগ্রাম
এখান থেকে আমরা চলে এলাম 1 ঘন্টা শিল্পগ্রামে কাটিয়ে আমরা চলে এলাম সুরুল রাজবাড়িতে। এই সুরুল রাজবাড়িটা এতই বড়, এখানে প্রচুর সিরিয়াল হয়, প্রচুর সিনেমা শুটিং হয়। আর এই প্রথম দিকের পোর্শনটা সকলের জন্য খুলে দেওয়া আছে। আর ভিতর দিকে এই রাজবাড়িরই কিছু বয়স্ক লোক তারা থাকে। আর এই পাশে একটা মন্দির আছে। আমরা যখন দুপুরবেলা গেছি মন্দিরটা বন্ধ হয়ে গেছে, আমরা চারপাশটাই ঘুরে দেখেছি। এখানে কি হয়েছে, কাঠামো এখনও দুর্গা ঠাকুরের কাঠামো রাখা আছে, মানে এখানে দুর্গা পূজা হয়। আর যখন রাজবাড়ির যত লোকেরা এই পুজোর সময় সবাই মিলে একত্রিত হয়ে এখানে পুজোর অনুষ্ঠান হয়। এখানে বিশাল বড় মেলা বসে, এখানে প্রচুর সিরিয়াল হয়েছে। আপনি যদি জানেন, জন্মভূমির সিরিয়ালটা পুরো এই রাজবাড়িতেই হয়েছে। আর বয়স্করা কিছুজন এখনও আছে, আর কিছু সব যারা এদের উত্তরাধিকারী সব বাইরে বিদেশে থাকে। এইভাবে এই হচ্ছে মন্দির, এখানে হচ্ছে পুজো হয়। আর চারিদিক ঘেরা আছে, যতটা পরিমাণ পাবলিকদের জন্য খুলে দেওয়া আছে ততটাই আমি দেখালাম, বাদবাকিটা ওদের রাজবাড়ির লোকেদের জন্য পুরো ঘেরা রয়েছে, বন্ধ করা রয়েছে, যেখানে প্রবেশ নিষেধ। এবার এই রাজবাড়ি ঘুরে ভালোই ঘোরা হলো। এখানে মেলা বসে, এখানে প্রচুর অনুষ্ঠান হয়। এখানে রাজবাড়িতে ঘুরে টুরে আমরা চলে গেলাম আমার কুটিরে। এই আমার কুটির হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত যে শ্রীনিকেতনের গ্রাম উন্নয়নের কর্মপদ্ধতির আদেশ উদ্বুদ্ধ হয়ে সেই স্বাধীনতা সংগ্রামী সুসেন মুখার্জি এখানে এই আমার কুটির গড়ে তোলেন। এই আমার কুটিরে এখানে ইংরেজ যে স্বাধীনতা সংগ্রামীদের আশ্রয় দেওয়ার জন্য এই সুসেন মুখার্জিকে, যে স্বাধীনতা সংগ্রামী সুসেন মুখার্জি, তাকে কারাগারে নিবাস করা মানে পাঠানো হয়, যার জন্য এখানের কাজকর্ম বন্ধ হয়ে যায়। এখানে নিজস্ব তৈরিতে কুটির শিল্প, নিজের ব্যাগ তৈরি হয়, শাড়ি, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি এগুলো সব তৈরি হয়, নিজেদের হাতের কাজ। আপনি এখানে বাটিকের খুব সুন্দর সুন্দর বাটিক তৈরি আছে, বাটিকের ঘর আছে, সেখানে বাটিক প্রিন্টের সমস্ত কিছু দেখতে পাবেন। এখানকার কুটির শিল্পে এই যে হাতে কাঁথা স্টিচের এখানকার যে কর্মীরা আছে তারা কিন্তু এখানে নিজস্বই তৈরি করে। বর্তমানে এই কুটিরে সামাজিক উন্নয়নমূলক কাজ হয়, সহস্রাধিক হস্তশিল্প এখানে হয়। এইখানে যেগুলো হয় সেগুলোই এখানে বিক্রি হয়। আর আমার কুটিরে এখানে এদের নিজস্ব হেঁসেল ঘর আছে, যেখানে নতুন স্বাদের নতুন খাবার পরিবেশন করা হয়। তো এইখানেই ঘি, মধু, বড়ি, নানা রকমের চাল, তারপরে আচার, তারপরে যাবতীয় এখানে যেগুলো উৎপাদন হয়, পাটালি, গুড়, এগুলো আপনি এখানে দেখতে পাবেন। এখানে পাশেই দেখবেন প্রচুর গুড় তৈরি হচ্ছে, একদম আপনি গুঁড়ো নিজে গুড়টা জালও দিতে পারবেন এই আমার কুটিরে। এখানে এসছি, এখানে না খেলে হয়, দুপুর গড়িয়ে গেছে। তো এখানে আমরা এই আমার কুটির হেঁসেল ঘরে চলে গেলাম খাবার জন্য। গিয়েই তো দেখে আমরা অবাক, কি সেই কাঁসার থালা, বাটি, গ্লাসে খাবার দেওয়া, আর সঙ্গে এদের দারুণ ঘি। এত সুন্দর ঘিটা, 1 চামচ নয়, আপনাকে একটা বাটি বসিয়ে দিয়েছে, আপনি যত খুশি এখানের ঘি খেতে পারেন, আর কাঁসার থালা বাসনে খেতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম প্রকৃতি ভবনে। এই প্রকৃতি ভবন হচ্ছে প্রকৃতির সমস্ত কিছু রয়েছে এখানে। ছেনি হাতুড়িতে কিছু কাজ নয়, প্রকৃতির জিনিসপত্র দিয়েই এটাকে কাজ। প্রকৃতির শিল্পীর তার চোখে যেগুলো করেছে সেগুলোই। সব শেষে চলে গেলাম কঙ্কালীতলা, সতীপীঠের 51 পীঠের শেষ পীঠ হচ্ছে এই কঙ্কালীতলা। এইখানে এই কুম্ভ আছে, সেই কুম্ভের জলে সতীর কাঁধটি পড়েছিল, যার জন্য এখানে এটা সতীপীঠ। আর এইখানে আপনি ভোগ নিবেদন করতে পারেন, কারোর যদি মনের ইচ্ছা থাকে যে তিনি ঠাকুরকে ভোগ দেবেন, বা এখানে যেমন তারাপীঠ, কালীঘাটে ভোগ আপনি দিতে পারেন, সবাই বসে খায়, সেরকম এরকম ব্যবস্থা আছে। আগে থেকে এদেরকে বলে রাখতে হয়। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর আপনি এখানে আসতে পারবেন, পুজো দিতে পারবেন। এখানেও নানা রকম জিনিসপত্র বিক্রি হয়, আপনি সেটা কিনতে পারবেন। আর বাউল গান, সাঁওতালি আদিবাসীদের নাচ তো থাকবেই। এই সব নিয়েই আমাদের দ্বিতীয় দিন কেটে গেল। এবার
আমরা পরের দিন সকালেই আমাদের ট্রেন, খাওয়া দাওয়া সেরে আমরা স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনে ট্রেন উপস্থিত, আমরা ট্রেনের উঠে পড়লাম। আমাদের সংরক্ষিত যে সিট আছে সেখানে বসে 2 ঘন্টার 10-15 মিনিটের মধ্যে আমরা হাওড়া স্টেশনে চলে এলাম। এইভাবেই আমাদের শান্তিনিকেতনটা হয়ে গেল, শান্তিনিকেতন ট্রিপ হয়ে গেল। কেমন হলো আমাকে জানাবেন। আমার চোখে শান্তিনিকেতন আপনারা কেমন দেখলেন, কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি, তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, আবার আসবো আমি অন্য পার্ট নিয়ে, শান্তিনিকেতনেরই অন্য পার্ট নিয়ে আমি অন্য একটা ব্লগে আসবো। কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। নমস্কার।